আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটা জায়গার কথা যেখানে কোনো নিয়মই নেই, যে যা খুশি করছে, কোনো রাজা নেই, শাসন নেই। কি অবস্থা হবে সেখানে? চলুন, আজ আমরা ঠিক এই রকমই এক সময়ের মধ্যে দিয়ে বাংলার এক দারুণ ইন্টারেস্টিং ইতিহাসে ডুব দিই। শুনলে হয়তো অবাক লাগবে, কিন্তু আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে রাজা শশাঙ্কের মারা যাওয়ার পর আমাদের এই বাংলা ঠিক এমনই একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে গেছিল। জানেন, এই সময়টার একটা অদ্ভুত নাম দেওয়া হয়েছিল, মাৎস্য ন্যায়, মানে মাছের দেশের আইন। ঠিক যেমন পুকুরের বড় মাছটা ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, বাংলায় তখন ঠিক সেই অবস্থা চলছিল। যার গায়ে জোর বেশি তারই সব। চারিদিকে শুধু মারামারি, কাটাকাটি আর অত্যাচার, একটা ভয়াবহ পরিস্থিতি। তো এই অবস্থা থেকে বাঁচতে বাংলার সাধারণ মানুষই একটা দারুণ পদক্ষেপ নিল। তারা কিন্তু কোনো যুদ্ধ করে জেতার রাজাকে বেছে নেয়নি, বরং সবাই মিলে নিজেদের মধ্য থেকে গোপাল নামের একজনকে তাদের রাজা হিসেবে ঠিক করল। ভাবা যায় সেই যুগে এটা ছিল একটা অবিশ্বাস্য ঘটনা। আর এখান থেকেই বাংলায় শুরু হলো পাল বংশের শাসন, যা প্রায় ৪০০ বছর ধরে চলেছিল। গোপালের পরে তার ছেলে ধর্মপাল আর নাতি দেবপালের সময়ে পাল সাম্রাজ্য ক্ষমতার একেবারে চূড়ায় পৌঁছে যায়। তাদের সময়ে বাংলার শক্তি শুধু বাংলাতেই সীমাবদ্ধ ছিল না, উত্তর ভারতের বিরাট এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। মানে তারা ছিলেন সেই সময়ের অন্যতম সেরা এবং শক্তিশালী শাসক। না, একদমই না। সেই সময়ে ভারতে আরও দুটো বড় শক্তি ছিল, আর তারা ছিল পালদের খুবই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। আর এখান থেকেই শুরু হলো একটা লম্বা লড়াইয়ের গল্প। ইতিহাসে এই লড়াইটাকে বলা হয় ত্রিশক্তি সংগ্রাম, মানে ৩ শক্তির লড়াই। আর লড়াইটা ছিল কনৌজ শহরকে নিয়ে, যেটা তখন উত্তর ভারতের ক্ষমতার কেন্দ্র ছিল। যে কনৌজ দখল করতে পারবে সেই হবে উত্তর ভারতের সেরা। আর এই লড়াইটা একদিন দুদিন নয়, প্রায় ২০০ বছর ধরে চলেছিল। এই ম্যাপটা দেখলেই ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, পূর্ব দিকে ছিল আমাদের বাংলার পালরা, পশ্চিম দিকে ছিল গুর্জর প্রতিহাররা, আর দক্ষিণ দিক থেকে আসছিল রাষ্ট্রকূটরা। এই ৩টে শক্তি কনৌজ দখলের জন্যে একে অপরের সাথে সমানে যুদ্ধ করে গেছে। চলুন এক নজরে পাল বংশের পুরো জার্নিটা দেখে নিই। গোপালের হাত ধরে যে সাম্রাজ্যের শুরু, সেটা ধর্মপাল দেবপালের সময়ে একদম শীর্ষে পৌঁছায়। তারপর কৈবর্ত বিদ্রোহের মতো একটা বড় ধাক্কা আসে। সেই ধাক্কা সামলে রামপাল আবার ক্ষমতা ফিরিয়ে আনেন, কিন্তু শেষ পর্যন্ত প্রায় ১২০০ সাল নাগাদ পাল বংশের শাসন শেষ হয়ে যায়। পালরা যখন বাইরের শত্রুদের সাথে লড়ছে, ঠিক তখনই ঘরের ভেতরে একটা বড় বিপদ তৈরি হলো। পালদের নিজেদেরই কিছু কর্মচারী আর প্রজারা বিদ্রোহ করে বসল। এদের মধ্যে প্রধান ছিল কৈবর্তরা, যারা ছিল মূলত জেলে আর কৃষক। মানে বিপদটা এলো ভেতর থেকেই। এই কঠিন পরিস্থিতিতে রাজা রামপাল যা করেছিলেন সেটা একটা সিনেমার গল্পের মতো। তিনি কিন্তু হাল ছেড়ে দেননি। আশেপাশের অনেক রাজাদের সাহায্য নিয়ে একটা জোট বানালেন, আর তারপর বিদ্রোহীদের নেতা ভীমকে একটা বিরাট যুদ্ধে হারিয়ে দিলেন। এভাবেই তিনি বরেন্দ্র অঞ্চল, মানে উত্তরবঙ্গকে আবার নিজের দখলে এনে পাল বংশের হারানো সম্মান ফিরিয়ে আনেন। দারুণ একটা কামব্যাক স্টোরি, তাই না? কিন্তু রামপালের এই সাফল্যের পরেও পাল সাম্রাজ্য আর বেশি দিন টিকতে পারল না। ধীরে ধীরে তাদের শক্তি কমতে শুরু করল, আর বাংলার আকাশে তখন এক নতুন শক্তির মেঘ জমতে শুরু করেছে। পালদের এই দুর্বলতার সুযোগেই দক্ষিণ ভারত থেকে আসা সেনরা বাংলায় নিজেদের ক্ষমতা বাড়াতে শুরু করল। আস্তে আস্তে তারাই বাংলার নতুন শাসক হয়ে উঠল। এভাবেই একটা যুগের শেষ হল, আর শুরু হল সেন বংশের শাসন। সেন বংশের কথা বলতে গেলে ৩ জন রাজার নাম আমাদের জানতেই হবে। একজন হলেন বিজয় সেন, যিনি সেন বংশের প্রতিষ্ঠা করেন। তারপর তার ছেলে বল্লাল সেন, যিনি অনেক সামাজিক নিয়মকানুন চালু করেছিলেন। আর সবশেষে লক্ষণ সেন, যার রাজসভায় অনেক জ্ঞানীগুণী মানুষের আনাগোনা ছিল। এই টেবিলটা দেখলে পাল আর সেন বংশের পার্থক্যটা খুব সহজে বোঝা যায়। দেখুন, পালরা বাংলায় প্রায় ৪০০ বছর রাজত্ব করেছে, সেখানে সেনদের শাসনকাল ছিল তার থেকে বেশ কিছুটা কম। পালদের সময়ের সবচেয়ে বড় ঘটনা ছিল ত্রিশক্তির সংগ্রাম, মানে বাইরের শক্তির সাথে লড়াই। আর সেনরা জোর দিয়েছিল বাংলার ভেতরের ক্ষমতাকে আরও মজবুত করার দিকে। তাহলে পুরো গল্পটা কি দাঁড়ালো?
বাংলার ইতিহাস কিন্তু খুবই নাটকীয়। মাৎস্যন্যায়ের সেই অন্ধকার সময় থেকে পালদের উত্থান, তারপর ত্রিশক্তি সংগ্রাম, কৈবর্ত বিদ্রোহের মতো ধাক্কা সামলে ওঠা এবং শেষে সেনদের আগমন, পুরো যাত্রাটাই হলো আসলে বারবার বদলে যাওয়া আর টিকে থাকার এক অসাধারণ কাহিনী। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই যে এত লড়াই, এত সাফল্য আর ব্যর্থতার গল্প আমরা শুনলাম, আপনাদের কি মনে হয় এই প্রাচীন রাজ্যগুলোর ইতিহাস আজকের বাংলাকে বা এখানকার মানুষদের পরিচয়কে কোনোভাবে প্রভাবিত করেছে? একবার ভেবে দেখবেন কিন্তু।